একজন বিখ্যাত লেখক ইশতিয়াক মির্জা। তিনি বইমেলায় লিখেছিলেন তার বেস্ট সেলার বই, যার নাম ছিল বাদল বক্স। সেই বই ছিল বাদল বক্স নামের এক লোকের হত্যাকাণ্ডের কাহিনী নিয়ে। আশ্চর্যজনকভাবে বই বের হবার কিছুদিন পর আসলেও বাদল বক্স নামের এক ব্যক্তি খুন হন, তাও একদম ইশতিয়াক মির্জা বইতে যেভাবে বর্ণনা করেছিলেন ঠিক সেইভাবে। এই কেস তদন্তের দায়িত্ব পান ডিবির এডিসি মাসুদ মুন্সি। তদন্তের এক পর্যায়ে গিয়ে তিনি দেখতে পান ইশতিয়াক মির্জা যেমন বাদল বক্স নামে একটি বই লিখেছিলেন, ঠিক তেমনি খুন হওয়া বাদল বক্সও মারা যাবার আগে ইশতিয়াক মির্জা নামের আরেকটি বই লিখেছিল। এবং আরও অবাক করা ব্যাপার হলো, বই দুটোর প্রচ্ছদও ছিল একদম একই রকম, যদিও তারা ভিন্ন পাবলিকেশন থেকে বের হয়েছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি চরকি ওটিটি প্ল্যাটফর্মের অল টাইম হিট একটি ক্রাইম থ্রিলার, যার নাম ছিল মুন্সিগিরি। চলুন দেখে নেই কিভাবে এডিসি মুন্সি সাহেব এই অদ্ভুত হত্যা রহস্যটি সমাধান করলেন। নভেম্বরের এক ভোরবেলা হঠাৎ করেই মগবাজার রেল ক্রসিংয়ে রেল লাইনের উপর এলাকার মানুষ আবিষ্কার করল একটি মৃতদেহ। মৃতদেহটি ছিল তিতাস গ্যাসে চাকরি করা এক কর্মচারীর, যার নাম ছিল দিদারুল হক বাদল। পুলিশ তদন্ত করে জানতে পারে রেল লাইনের ওপর লাশটি রেখে দিয়েছিল রমজান শেখ নামের এক ভাড়াটে খুনি। হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি পালিয়ে থাকতে চেয়েছিলেন কলকাতায়, তবে পুলিশের হাতে ধরা পড়ে যান খুব দ্রুতই। তার কাছ থেকে পুলিশ জানতে পারে দিদারুল হক বাদলকে হত্যা করার জন্য তাকে টাকা দিয়েছিল ইশতিয়াক মির্জা নামের এক স্বনামধন্য লেখক। ইশতিয়াক মির্জা তখন বেশ কয়েকটি বই লিখে জনপ্রিয়তার তুঙ্গে। এরকমই এক বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান থেকে এডিসি ওয়াহিদ তাকে গ্রেফতার করে। ইশতিয়াক মির্জা গ্রেফতারের ঘটনায় তার ভক্তরা বিক্ষোভে ফেটে পড়ে। এই কেসের দায়িত্বে ছিলেন এডিসি ওয়াহিদ, তবে একটি সাইবার ট্রেনিংয়ে নাম আসায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন কাউকে খুঁজছিলেন কেসটির তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য। এখন আমরা পরিচিত হব মাসুদ মুন্সি নামের আরেক পুলিশ অফিসারের সাথে। তিনিও ডিবির এডিসি হিসাবে কর্মরত আছেন, তবে তিনি অন্য পুলিশ অফিসারদের থেকে কিছুটা আলাদা। অন্যরা সবাই যখন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধী ধরতে চান, তখন তিনি সবসময়ই নির্ভর করে ম্যানুয়াল পদ্ধতির উপর। তাকে আমরা দেখতে পাই রসুখা নামের এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে ধরার চেষ্টা করছেন, তবে শেষ পর্যন্ত এক সবজি ভ্যানের সাথে সংঘর্ষ হয়ে তিনি আহত হলে তাকে ক্ষান্ত দিতে হয়। এসব ধাওয়া করে অপরাধী ধরা অবশ্য তার সহকর্মী ওয়াহিদের পছন্দ না। আধুনিক যুগে খুব সহজেই ফোন নাম্বার ট্র্যাক করে আসামি ধরা যায়, তবে মুন্সির ভাষায় টেকনোলজি ব্যবহার করে চোর ডাকাত ধরলে নাকি তার নিজেকে ধৈঞ্চা মনে হয়। এদিকে ইশতিয়াক মির্জা খুনের অভিযোগে গ্রেফতার হওয়ায় তার স্ত্রী কিছুটা অবাকই হয়েছেন। এমনিতে তিনি জানেন তার স্বামী ভালো লোক না, বিভিন্ন মেয়ে ভক্তদের সাথে তার বিছানায় যাবার ইতিহাস আছে, কিন্তু তাই বলে মানুষ খুন সেটা তিনি করতে পারেন কিনা সেটা নিয়ে তার প্রশ্ন আছে। তবে গত 6 মাসে তিনি 4 বার মোটা অঙ্কের টাকা ব্যাংক ট্রান্সফার করেছেন, সেটা নিয়ে প্রশ্ন তুললে মির্জা সাহেব ক্ষেপে ওঠে। দিদারুল হক বাদল খুনের কেসটার চার্জশিট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় মাসুদ মুন্সিকে। তার বসের কড়া নির্দেশনা থাকে কেসটা যেহেতু ভিআইপি লেভেলের, তাই বেশি দিন সময় লাগিয়ে ইনভেস্টিগেশন না করে দ্রুত রিপোর্ট জমা দিয়ে দেবার। তবে মাসুদ মুন্সি তার মুন্সিগিরি করা শুরু করে। যদিও খুনটা 4 মাস আগে হয়ে গেছে, তারপরও তদন্তের শুরুতে তিনি চলে যান হত্যাকাণ্ডের স্পটে। আশেপাশে থাকা বাসিন্দাদের মধ্যে একটি ছেলে, যার নাম ছিল শাহিন, তাকে মক্তবে যাওয়ার পথে মুন্সি ডেকে জানতে চায় 4 মাস আগে এখানে যে লাশটা পাওয়া গিয়েছিল সেটার ব্যাপারে। ছেলেটা জানায় 4 মাস আগে ফজরের নামাজ পড়ার সময় সে তার নানার সঙ্গে এখান দিয়ে যাচ্ছিল, তখনই তারা প্রথম লাশটাকে আবিষ্কার করেছিল। লাশটা লাইনের ওপর শোয়ানো ছিল এবং তার হাত দুইটা ওপরের দিকে ওঠানো ছিল, অনেকটা আমরা যখন হ্যান্ডস আপ করি তখন যেভাবে হাত দুইটা উপরে রাখি সেরকম, অথবা আম্পায়ার যেভাবে ছক্কার ইঙ্গিত দেয় ঠিক সেরকম। মুন্সির অ্যাসিস্ট্যান্ট খোরশেদ জানায় ঘটনার দিন ডিবিডিসি লাইন কাটা পড়ায় এই এলাকার সব সিসি ক্যামেরা বন্ধ ছিল। মুন্সি ফাইল থেকে জানতে পারে লাশের সঙ্গে ধস্তাধস্তির কোনো আলামত ছিল না। তার সন্দেহ হতে থাকে লাশটাকে ইচ্ছে করে রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছিল, যাতে তার উপর দিয়ে ট্রেন চলে যায় এবং মানুষ মনে করে দিদারুল হক বাদল আত্মহত্যা করেছেন। তবে ট্রেন আসার আগেই মানুষ লাশটিকে দেখতে পাওয়ায় খুনির প্ল্যান সফল হয় নাই। সব এলাকাতেই পুলিশের, বিশেষ করে গোয়েন্দা পুলিশের কিছু না কিছু সোর্স থাকে। এই এলাকার যে সোর্স সে তাদেরকে জানায় এই হত্যাকাণ্ডটা এই এলাকায় হয়নি, বাইরের কোনো জায়গা থেকে হত্যা করে অপরাধীরা এখানে এসে লাশ ফেলে গেছে। এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবে এই এলাকার ডিশ ব্যবসায়ী ইদ্রিস মোল্লা।
দিদারুল হক বাদলের স্ত্রী সুরাইয়া এই কেসের বাদী ছিল। অনেকদিন পর এই চরিত্রের মাধ্যমে টিভি পর্দায় এসেছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। হত্যাকাণ্ডের স্পটে তদন্ত করা শেষে এডিসি মুন্সি চলে যায় তিতাস গ্যাসের অফিসে। সেখানে গিয়ে সে জানতে পারে সেখানকার ঘুষ সিন্ডিকেটের সাথে দিদারুল হক বাদল জড়িত ছিল। সরকারি পোস্টে একজন কেরানি হলেও বেশ ভালোই টাকা পয়সা ছিল তার। আরও মজার একটা বিষয় তারা জানতে পারে, সেটা হলো দিদারুল হক বাদল সেখানকার আরও কিছু দুর্নীতিবাজ অফিসারদের জন্য ঘুষ কালেকশন করত। বক্সের ভেতরে টাকা রাখত বলে অফিসের সবাই তাকে ডাকত বাদল বক্স নামে। অর্থাৎ দিদারুল হক বাদল পরিচিত ছিল বাদল বক্স নামে। অফিসে তদন্ত শেষ করে এডিসি মুন্সি চলে যায় দিদারুল হক বাদল ওরফে বাদল বক্সের বাসায়। সেখানে বাস করত তার বৃদ্ধ বাবা, যে কিনা কানে শুনত না। শরণ নামের এক ছেলে ছিল তার। কিছুক্ষণ পর বাড়িতে আসেন বাদল বক্সের স্ত্রী সুরাইয়া। স্বামীর পেনশনের টাকা পাবার জন্য এখনও তাকে 10 জায়গায় ঘোরাঘুরি করতে হচ্ছে, তাই তার মেজাজ ছিল একটু খিটখিটে। তবে মুন্সি অফিসে যা শুনে এসেছে বাসার পরিস্থিতির সাথে সেটা মেলে না। একজন দুর্নীতিবাজ লোকের বাড়িতে যেরকম সচ্ছলতা থাকার কথা, তার বাড়িতে সেটা ছিল না। মাসুদ মুন্সির সন্দেহ হতে পারে বাদল বক্স অন্য কোথাও অন্য কারো পেছনে টাকা উড়াতো। তবে মুন্সি জানতো বাদলের নামে একটা ইন্স্যুরেন্স পলিসি করা আছে। সেটার প্রসঙ্গ উঠতেই কিছুটা ক্ষেপে যায় সুরাইয়া। পুলিশ যে ভাবছে ইন্স্যুরেন্সের 27 লক্ষ টাকার জন্য সে নিজের স্বামীকে হত্যা করতে পারে, এই ব্যাপারটাই তার পছন্দ হচ্ছে না। সমস্যা হলো পুলিশ সবসময় মার্ডারের মোটিভ খোঁজে। ইশতিয়াক মির্জা একজন বিখ্যাত লেখক, তিনি কেন একজন তিতাস গ্যাসের কর্মচারীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করবেন সেই হিসাব মেলাতে পারছে না তারা। তাই ইশতিয়াক মির্জার ব্যাপারে আরও ভালো করে জানতে অনলাইনে তার লেখা কিছু বই অর্ডার করে মুন্সি সাহেব, আর নিজের স্ত্রী পারভিনের সাথে কেসটা নিয়ে আলোচনা করে। এদিকে বাজারে গিয়ে সেখানে ডিশ ব্যবসায়ী ইদ্রিস মোল্লাকে দেখা করতে ডাকে মুন্সি। শুরুতে সে রমজানকে চেনে না জানালেও পরে তার সামনে এক মাদক ব্যবসায়ী কাম সবজি বিক্রেতাকে সাইজ করলে চুপসে যায় ইদ্রিস, অনেকটা ঝিকে মেরে বউকে শেখানোর মতো। ইদ্রিস অবশেষে স্বীকার করে 4 মাস আগে বাদল বক্সের হত্যাকারী রমজান তাকে ফোন করে বলেছিল রাতের বেলা এলাকায় তার কিছু পোলাপান আসবে, ইদ্রিসের লোকেরা যাতে কোনো ঝামেলা না করে। এর বেশি কিছু ইদ্রিস জানে না। মুন্সি জানায় মগবাজারে একটি বাজারে 4 মাস আগে বাদল বক্সকে সিগারেট কিনতে দেখা গেছে। তার মানে মগবাজারে কোনো একটা বাসায় তার যাওয়া আসা ছিল। যেহেতু ইদ্রিস সেই এলাকায় ডিশের ব্যবসা করে, তাই মুন্সি তাকে দায়িত্ব দেয় বাদল বক্স কোন বাড়িতে যাওয়া আসা করত সেটা বের করার। এদিকে এডিসি মুন্সির স্ত্রী পারভিন বই ঘাঁটতে গিয়ে হঠাৎ লক্ষ্য করে ইশতিয়াক মির্জার একটি বইয়ের নাম বাদল বক্স। এই খবরটি মুন্সির মাথায় একটা ঝটকা দেয়। তার মানে কি ইশতিয়াক মির্জা খুন করার আগে বাদল বক্সকে নিয়ে একটা বই লিখেছিলেন? এটাই কি তার মোটিভ? কিন্তু একজন মানুষকে হত্যা করার পরিকল্পনা থাকলে সে কেনই বা তাকে নিয়ে বই লিখবে? মুন্সি অবশ্য গোপনে সুরাইয়ার পেছনে লোক লাগিয়ে রাখে। এরকম ছাপোষা দুর্নীতিবাজ লোকেরা দেখা যায় কম বয়সী মেয়ে বিয়ে করে, তারপর তার স্ত্রীরা জড়িয়ে পড়ে পরকীয়ায়। তার উপর সুরাইয়া দেখতে ছিল বেশ সুন্দরী, তাই তার উপর মুন্সির নজর ছিল একটু বেশি। কিন্তু এনজিওতে চাকরি করা সুরাইয়ার পেছনে বিভিন্ন সোর্স লাগিয়েও পরকীয়ার কোনো ঘটনা উদ্ঘাটন করতে পারেন না তিনি। সুরাইয়াকে এডিসি মুন্সি কফি খাবার জন্য অফার করে একদিন। তার কাছ থেকে মুন্সি সাহেব জানতে পারেন খুন হবার দিন রাতে সুরাইয়া বাদলের সঙ্গে রাতে মোবাইলে 10 মিনিট কথা বলেছিল। বিবাহিত জীবনে স্বামী স্ত্রী কখনো ঝগড়া ছাড়া এত সময় কথা বলে না নিজেদের মধ্যে। সুরাইয়া স্বীকার করে সেদিন রাতে সে ফোন দিয়ে ঝগড়া করেছিল, কারণ সেদিন ব্যাংক থেকে বাসায় টাকা তুলে আনার কথা থাকলেও বাদল সেটা করেনি। তবে সুরাইয়া যতই তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক, তার অতীত কর্মকাণ্ড সেটা বলছে না। মাসুদ মুন্সির টিম জানতে পারে সুরাইয়া কয়েক বছর আগে নিজের স্বামী বাদলের নামে নারী নির্যাতনের জিডি করেছিল থানায়। পরে বাদল বক্সের চাপে সেটা তুলে নিয়েছিল। এদিকে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স টিমের কাছ থেকে পাওয়া তথ্য থেকে মুন্সি সাহেব দেখতে পায় বাদল বক্সের 3টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। এদের মধ্যে 2টা ছিল নর্মাল, বেতনের টাকা আসতো, খরচ করত। আরেকটা ছিল গোপন ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে মাসে প্রায় 1.5-2 লাখ টাকা জমা পড়ত। তার থেকে প্রতি মাসে 70,000 টাকা চলে যেত শর্মিলি আনোয়ার নামের এক মেয়ের অ্যাকাউন্টে। এতদিন পরে তারা কেরানি বাদল বক্সের বর্ণিল জীবন সম্পর্কে একটা ধারণা পেল। মুন্সি সাহেব দ্রুত সেই শর্মিলির ঠিকানায় যায়, কিন্তু জানতে পারে গত 4 মাস ধরে এই বাড়িতে কেউ থাকছে না। বাড়ি ভাড়া না পাওয়ায় বাড়িওয়ালা তাদের সব ফার্নিচার বিক্রি করে নতুন ভাড়াটিয়া উঠানোর প্রক্রিয়ায় আছে।
এদিকে মাসুদ মুন্সি তার বসের সঙ্গে দেখা করে তদন্ত শেষ করার জন্য আরও কিছুদিন সময় চায়। ইশতিয়াক মির্জা বাদল বক্স নামের যে বই লিখেছিলেন সেখানে বাদল বক্স নামের এক ব্যক্তি খুন হন এবং তার লাশও পাওয়া যায় রেল স্টেশনের ওপর 2 হাত উপরে ওঠানো অবস্থায়। বাস্তবেও দিদারুল হক বাদল ওরফে বাদল বক্স খুন হন একইভাবে। তার খুনি রমজান সাক্ষী দেয় তাকে হত্যা করার জন্য টাকা দিয়েছেন ইশতিয়াক মির্জা নিজেই। এটা কি কেবলই নিজের বইয়ের কাটতি বাড়ানোর জন্য, নাকি এর পেছনে গভীর কোনো রহস্য আছে? আবার বাদল বক্সের আরেক প্রেমিকার সন্ধান পাওয়া গেছে, যাকে প্রতি মাসে 70,000 টাকা করে পাঠানো হতো। সব মিলিয়ে মাসুদ মুন্সি ইশতিয়াক মির্জাকে আরেকবার জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত গল্পটি শুনে যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয় তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন আমরা চলে যাই গল্পের পরবর্তী অংশে। শুরুতে পুলিশের বড় কর্তারা না চাইলে পরে রাজি হয় ইশতিয়াক মির্জাকে জিজ্ঞাসাবাদ করতে দেবার। এমনিতেই হাই প্রোফাইল লোককে কেন চার্জশিট ছাড়াই 4 মাস জেলে রাখা হয়েছে, এটা নিয়ে চারিদিকে সুশীল সমাজের বিতর্কের ঝড় তুলছে। তবে ইশতিয়াক মির্জার সাথে কথা বলে খুব একটা লাভ হয় না মুন্সির। তিনি জানান তার বইয়ের চরিত্র বাদল বক্স নামে বাস্তবেও যে কেউ থাকতে পারে এ ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না। আর খুনি রমজান যতই বলুক তার সঙ্গে মির্জা সাহেবের যোগাযোগ হয়েছে, সত্যিটা হলো রমজানকে তিনি চেনেন না। আর বাকি সময় তিনি সব হাই থটের কথা বলতে থাকেন। এরই মধ্যে মগবাজারে বাদল বক্স কোথায় থাকতো সেই অনুসন্ধান চলতে থাকে। ইদ্রিস মোল্লা জানায় এই কলোনিতে 1200 বাড়ির মধ্যে 800 বাড়িতে ডিশের কানেকশন আছে তার কোম্পানির মাধ্যমে। এদের মধ্যে 22টা বাড়ি গত 4 মাস ধরে ডিশের বিল দিচ্ছে না। যেহেতু বাদল বক্স মারা গেছে 4 মাস আগে, তাই সেই বাড়িগুলোকে সন্দেহ করে পুলিশের অভিযান চলতে থাকে। সেদিন ছিল মুন্সি সাহেবের স্ত্রী পারভিনের খুব কাছের এক বান্ধবীর অ্যানিভার্সারির দাওয়াত। বিকেলবেলা সাজুগুজু করে রেডি হচ্ছিলেন তিনি। এর মধ্যে মুন্সি গিফট কিনতে বের হয়ে ফোনে জানতে পারেন যে তার টিম বাদল বক্স যে বাড়িতে যেত সেটা খুঁজে পেয়েছে। সাথে সাথেই তিনি গাড়ি ঘুরিয়ে চলে যান সেদিকে। বাড়ির কেয়ারটেকার বলে বাদল বক্স 1 বছরের ভাড়া অগ্রিম দিয়ে এই বাড়ির চিলেকোঠার একটি রুম ভাড়া নিয়েছিলেন। তবে তিনি এখানে থাকতেন না। মাসে 2-3 বার এক ম্যাডামকে নিয়ে এখানে এসে রাত কাটাতেন। তবে গত 4 মাস ধরে তিনি আসেন না এখানে। বাড়ির ভেতরে ঢুকে বিছানায় রক্তের দাগ দেখে মুন্সি বুঝতে পারে এখানেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এরপরই বাদল বক্সের লাশ নিয়ে ফেলা হয়েছে রেল লাইনে। ধীরে ধীরে পুলিশের ফরেনসিক টিম চলে আসে এভিডেন্স কালেক্ট করার জন্য। এডিসি মুন্সি যখন বাড়ি ফেরে ততক্ষণে অপেক্ষা করতে করতে পারভিন ঘুমিয়ে গেছে। সকালে নাস্তা দেওয়ার সময় আগের রাতে দাওয়াতে না যাবার জন্য পারভিন অবশ্য ঝাল ঝাড়ে এবং মুন্সির অফিস থেকে কল আসলে মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলে। বউয়ের মন গলাতে অবশ্য মুন্সি একটা শাড়ি কিনে আনে সেদিন। তবে শাড়ির কালারটা ছিল ক্যাটক্যাটে হলুদ। যাই হোক, সেদিন বিকেলে মুন্সির বাসায় মিলাদের আয়োজন করা হয় তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এর মধ্যে মুন্সি জানতে পারে বাদল বক্সের সেই গার্লফ্রেন্ড শর্মিলী আনোয়ারের মোবাইল অন হয়েছে। লোকেশন পাওয়া গেছে একটা হোটেলে। মিলাদ রেখেই মুন্সি চলে যায় সেখানে। তারপর হোটেলে রেইড দিয়ে ধরে ফেলে শর্মিলীকে। শর্মিলী আসলে ছিল একজন উঠতি মডেল। তার অসুস্থ মা ভাইকে চালাতে তার টাকার প্রয়োজন ছিল, তাই মাসে 2-3 বার বিছানায় যাবার বিনিময়ে বাদল বক্স তাকে যে 70,000 টাকা দিত সেটা তার খুবই প্রয়োজন ছিল। হত্যাকাণ্ডের দিন তার মোবাইলের লোকেশন পাওয়া গিয়েছিল মগবাজারের সেই বাসায়। তাছাড়া সেই বাসায় তার একটা চুলের স্যাম্পলও পাওয়া গেছে। এই অবস্থায় শর্মিলীর সবকিছু সত্যি না বলে উপায়ও থাকে না। তাকে আসলে টাকা দিয়েছিল আলী আকবর নামের এক লোক বাদল বক্সের মদের গ্লাসে ঘুমের ওষুধ মেশানোর জন্য। সে বাদল বক্সের মদের গ্লাসে ঘুমের ওষুধ মেশায় এবং তারপর বাদল বক্স বেহুশ হয়ে পড়ে। তারপর সে সেখান থেকে চলে যায়। এর বেশি কিছু সে জানে না। মূলত এই আলী আকবর কাজ করত একটা ট্রাভেল এজেন্সিতে। এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবার ইশতিয়াক মির্জা ব্যাংকক, থাইল্যান্ড ট্যুর করতে যেত। ইশতিয়াক মির্জার অ্যাকাউন্ট থেকে বড় বড় কিছু ট্রানজ্যাকশনও হয়েছে আলী আকবরের অ্যাকাউন্টে। তবে সেই ট্রাভেল এজেন্সি অফিসে গিয়ে মুন্সি জানতে পারে আলী আকবরও 4 মাস ধরে অফিসে আসে না। তবে তার অফিসের ডেস্কে খুঁজে পায় সেই বাদল বক্সের বইটা নিয়ে বাসায় যায় মুন্সি। টিভিতে নিউজ হচ্ছিল একই রকম 2টা ব্যাগে ভরে হাতির ঝিলে লাশ ফেলানো হয়েছিল। 2টো ব্যাগ দেখতে ছিল একই রকম, তাই মানুষ ভেবেছিল 2টো ব্যাগে একই লোকের লাশ আছে। কিন্তু পরে ফরেনসিক করে জানা যায় ব্যাগ দুটোতে ভিন্ন 2 লোকের লাশ ছিল। অর্থাৎ দেখতে একই রকম হলেও 2টো জিনিস ভিন্ন হতে পারে। স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে এই ব্যাপারটাই হঠাৎ করে মুন্সির মাথায় স্ট্রাইক করে। দ্রুত মুন্সি তার সহকর্মীকে ফোন দিয়ে আলী আকবরের ডেস্কে থাকা বইটার সঙ্গে তাদের কাস্টডিতে থাকা বইটা মেলাতে থাকে। শুরুতে 2টো বই একই মনে হলেও তারা লক্ষ্য করে বাজারে ইশতিয়াক মির্জার যে
বইটা আছে সেটির নাম বাদল বক্স, আর মলাটের ওপরে লেখা বাদল বক্স, নিচে লেখা ইশতিয়াক মির্জা। অন্যদিকে আলী আকবরের অফিসের ডেস্কে যে বই পাওয়া গেছে সেই বইয়ের নাম ইশতিয়াক মির্জা, আর লেখকের নাম বাদল বক্স। মলাটের উপরে লেখা ইশতিয়াক মির্জা, নিচে লেখা বাদল বক্স। দুটো বইয়ের প্রচ্ছদ এক হলেও ভেতরে প্রকাশনী আলাদা এবং উৎসর্গও আলাদা, বইয়ের কাহিনীও আলাদা। এবার সবকিছু কেমন যেন ভজঘট লেগে যায়। খুনের অর্ডার দেয়া ইশতিয়াক মির্জা ভিকটিম বাদল বক্সের নামে একটা বই লিখেছিলেন, আবার ভিকটিম বাদল বক্সও বই লিখেছিলেন ইশতিয়াক মির্জার নামে। এই রহস্য উদ্ঘাটন করতে মুন্সি সাহেব চলে যায় প্রেসে, যেখান থেকে ছাপা হয়েছিল ইশতিয়াক মির্জার বই বাদল বক্স। এই বই গত বইমেলায় 10,000-এর বেশি কপি বিক্রি হয়েছিল, ছিল বেস্ট সেলিং বইয়ের তালিকায়। বইটির প্রকাশক অবশ্য একই প্রচ্ছদে আরেকটি বই দেখে অবাক হয়ে যান। এই বইটির প্রচ্ছদ ডিজাইন করেছিল নিখিল নামের এক আর্টিস্ট। তাকে গাড়িতে তুলে নেয় মুন্সি সাহেব। নিখিল জানায় বইমেলার সময় একসাথে অনেকগুলো বই ডিজাইন করার অর্ডার পায় সে। শুরুতে বাদল বক্সের বইয়ের প্রচ্ছদ সে ডিজাইন করেছিল, যেটির নাম ছিল ইশতিয়াক মির্জা। এরপর ইশতিয়াক মির্জা আরেকটি বইয়ের প্রচ্ছদ করতে দেন, যেটির নাম ছিল বাদল বক্স। নিখিল আগে বাদল বক্সের বইয়ের প্রচ্ছদ রেডি করে কম্পিউটারে বাদল বক্স নামে সেভ করে রেখেছিল। বইমেলায় অনেকগুলো বইয়ের যখন ডিজাইন করতে হয়েছে, তখন কোনটা করেছে কোনটা করেনি সেটা ট্র্যাক সে রাখতে পারেনি। নিখিল ধরে নিয়েছিল বাদল বক্স ফোল্ডারে ইশতিয়াক মির্জার বইয়ের প্রচ্ছদটাই সেভ করা, তাই সেটি সে প্রকাশককে দিয়েছিল। পরে প্রকাশক তাকে বলে বইয়ের নাম উপরে ওঠাতে এবং লেখকের নাম নিচে দিতে। তখন নিখিল আবার সেটি এডিট করে প্রকাশককে পাঠায়। ফলে বাদল বক্সের বইয়ের প্রচ্ছদটাই ইশতিয়াক মির্জা তার বাদল বক্স বইয়ে ব্যবহার করে ফেলে। প্রকাশনী আলাদা হওয়ায় এই প্রচ্ছদ একই হয়ে যাবার ব্যাপারটা কারোই নজরে পড়েনি। মুন্সি নিখিলকে নিয়ে এবার অন্য প্রকাশনীর অফিসে যায়, যেখানে বাদল বক্স নিজেই ইশতিয়াক মির্জা নামের বই ছাপিয়েছিল। এই বইটি ছাপানো হয়েছে 500 কপির মতো। তাদের কাছ থেকে বাদল বক্সের হাতে লেখা পাণ্ডুলিপিটি নিয়ে নেয় মুন্সি সাহেব। এদিকে পালানোর সময় আলী আকবর বেনাপোল বর্ডারে পুলিশের হাতে গ্রেফতার হন। তাকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। তবে আলী আকবর ছিল খুবই চতুর প্রকৃতির লোক। সে শুরুতেই এডিসি মুন্সিকে বলে তাকে থানায় নিয়ে যেতে এবং ল ইয়ারের উপস্থিতি ছাড়া সে কিছুই বলবে না। যদিও আলী আকবরের ফোনের লাস্ট লোকেশন ছিল বাদল বক্সের মগবাজারের ফ্ল্যাটে, এছাড়া শর্মিলীর স্বীকারোক্তি আর ইশতিয়াক মির্জার সাথে ব্যাংকের ট্রানজ্যাকশন সব মিলিয়ে আলী আকবর ফেঁসে গেছে এই খুনের সাথে। কিন্তু তারপরও তার কঠিন ভাবাবেগ মুন্সিকে অবাক করে দেয়। সে বুঝতে পারে নিশ্চয়ই আলী আকবর কিছু গোপন করছে। ইশতিয়াক মির্জার সাথে আবার কথা বলে মুন্সি সাহেব। আলী আকবর ছিল তার ট্রাভেল এজেন্ট। সেই সূত্রে তার অনেক বান্ধবীদের সাথে আলী আকবরের চেনাজানা ছিল। তাদের সাথে তিনি নিজের গল্পের প্লট শেয়ার করতেন। সেই সূত্র ধরে আলী আকবর হয়তো জেনেছিল তিনি বাদল বক্স নামের একটি বই লিখছেন। ফলে বিপরীত কাহিনী নিয়ে বাদল বক্সও লিখে ফেলে ইশতিয়াক মির্জা নামের আরেকটি বই। কিন্তু সমস্যা হলো বাদল বক্সের অফিস থেকে যে ডায়েরিটা উদ্ধার করা হয়েছে, সেই ডায়েরির হাতের লেখার সাথে বাদল বক্সের লিখা বইয়ের পাণ্ডুলিপির হাতের লেখা মিলে না। আর শুরুতে তেমন কিছুই বলতে চাইছিলেন না এবং তার আইনজীবীও তাকে বেশি প্রশ্ন করতে বাধা দিচ্ছিল। আলী আকবরের ভাষ্য মতে সে ইশতিয়াক মির্জার বাদল বক্স নামের একটা বই লেখার আইডিয়া তার ট্রাভেল এজেন্ট হবার সুবাদে ইশতিয়াক মির্জার এক ভ্রমণ সঙ্গিনীর কাছ থেকে জেনেছিল। তখন তিনি সেটা শেয়ার করে বাদল বক্সের সাথে। তারপর বাদল বক্স ইশতিয়াক মির্জার আইডিয়ার ঠিক বিপরীত কাহিনী নিয়ে প্যারালালি লিখে ফেলে তার উপন্যাস ইশতিয়াক মির্জা। কিন্তু এই পর্যায়ে মুন্সি সাহেব আলী আকবরকে দেখায় যে পাণ্ডুলিপির হাতের লেখার সাথে বাদল বক্সের হাতের লেখার কোনো মিল নেই, বরঞ্চ সেটা মিলে যায় তার স্ত্রী সুরাইয়ার হাতের লেখার সাথে। সঙ্গে সঙ্গে যেন উন্মাদ হয়ে ওঠে আলী আকবর। অল হেল ব্রেক লুজ। সে পাণ্ডুলিপি ছেঁড়ার চেষ্টা করে এবং চিৎকার করে বলতে থাকে এই কেসের সঙ্গে সুরাইয়ার কোনো সম্পর্ক নেই। এতক্ষণ ধরে নিজের আবেগকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখা আলী আকবর যেন মুহূর্তেই বেসামাল হয়ে পড়ে সুরাইয়ার কথা শুনে। ফলে তার আইনজীবীও তাকে আর বাঁচাতে পারে না এবং বাধ্য হয়ে সব সত্য প্রকাশ করতে হয় তাকে। প্রথমত সুরাইয়া ছিল আলী আকবরের ছোটবেলার বান্ধবী এবং বড়বেলার প্রেমিকা। তবে সুরাইয়ার বিয়ে হয়ে যায় বাদল বক্সের সাথে। বাদল বক্সের সাথে 8 বছরের বিবাহিত জীবনে সুরাইয়া শুধু শারীরিক আঘাত ছাড়া আর কিছুই পাননি। লম্পট এবং অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচতে নিজের বন্ধু আলী আকবরের সাহায্য চান তিনি। আলী আকবর ছিলেন একজন ট্রাভেল এজেন্ট। সেই সূত্রে তিনি ম্যানেজ করতেন ইশতিয়াক মির্জার বিদেশে যাবতীয় প্রমোদ ভ্রমণ। ইশতিয়াক মির্জা প্রায়ই তার নারী ভক্তদের নিয়ে বিদেশে ঘুরতে যেতেন এবং বিছানায় তাদের সঙ্গে শেয়ার করতেন নিজের নেক্সট বইয়ের আইডিয়া।
এরকম এক ইশতিয়াক মির্জার বান্ধবীর কাছ থেকেই আলী আকবর জানতে পেরেছিল যে সামনের বইমেলাতে তিনি বাদল বক্স নামে একটা বই লিখছেন। এটা শুনেই তার মাথায় সুরাইয়াকে বাঁচানোর একটা আইডিয়া আসে। সে সুরাইয়ার সাথে প্ল্যানটা শেয়ার করে এবং সুরাইয়াকে দিয়ে লেখায় ইশতিয়াক মির্জার বইয়ের ঠিক বিপরীত একটা কাহিনী, কিন্তু প্যারালাল আর একটা উপন্যাস। এই উপন্যাসে তারা বাদল বক্সকে খুন হতে দেখায় এবং তার লাশ পড়ে থাকতে দেখায় রেল লাইনের উপরে। ইশতিয়াক মির্জার বইয়ের নাম ছিল বাদল বক্স আর সুরাইয়ার বইয়ের নাম ছিল ইশতিয়াক মির্জা। তাদের বই দুটো আলাদা প্রকাশনী থেকে প্রকাশিত হলেও তাদের প্রচ্ছদ ছাপা হয়েছিল একই প্রেসে। নামে প্রচণ্ড মিল থাকায় বইয়ের প্রচ্ছদ অদলবদল হয়ে যায়। ফলে সুরাইয়ার লেখা বইটা প্রকাশিত হয় ইশতিয়াক মির্জার নামে আর ইশতিয়াক মির্জার লেখা বইটা প্রকাশিত হয় বাদল বক্সের নামে। বইমেলায় বই আসার পর ইশতিয়াক মির্জা এই ভুলটা ধরতে পারেন, কিন্তু ততক্ষণে তার লেখা বইটা হট কেকের মতো বিক্রি হওয়া শুরু করেছে। অর্থাৎ সুরাইয়ার লেখা উপন্যাসটা দর্শকেরা খুবই পছন্দ করেছে এবং সেগুলা কিনতে থাকে, আর সেটি ছাপা হয়েছিল ইশতিয়াক মির্জার নামে। ইশতিয়াক মির্জার জীবদ্দশায় এত জনপ্রিয় কোনো বই বের করতে পারেনি, তাই বাদল বক্স নামের বইয়ের ভেতরের লেখাটা তার না হওয়ার পরও তিনি বিষয়টা চেপে যান। ততক্ষণে আলী আকবর তার সঙ্গে যোগাযোগ করে বই অদল বদল হবার বিষয়টি জানায়। তখন ইশতিয়াক মির্জা তাদেরকেও বিষয়টি চেপে যেতে বলেন এবং এর বিনিময়ে আলী আকবরের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন মোটা অঙ্কের টাকা। এই বিষয়টি এতটাই গোপন ছিল যে ইশতিয়াক মির্জার স্ত্রীও জানত না। প্রথম দিকে তিনি নিয়মিত টাকা পাঠাচ্ছিলেন, কিন্তু এক পর্যায়ে ইশতিয়াক মির্জা টাকা পাঠাতে অস্বীকৃতি জানান। তখন আলী আকবর প্ল্যান করে এক ঢিলে দুই পাখি মারার। আলী আকবরের পরিকল্পনা ছিল সুরাইয়াকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য তার স্বামী বাদল বক্সকে হত্যা করা এবং তার বিপরীতে ইশতিয়াক মির্জাকে ফাঁসিয়ে দেওয়া। এদিকে ইশতিয়াক মির্জার কাছ থেকে পাওয়ার টাকার একটা অংশ দিয়ে আলী আকবর ভাড়া করে ভাড়াটে খুনি রমজানকে। রমজান অবশ্য জানতো তাকে দিয়ে কাজটি করাচ্ছে ইশতিয়াক মির্জা। টাকার দ্বিতীয় অংশ সে দেয় বাদল বক্সের রক্ষিতা শর্মিলী আনোয়ারকে, যাতে সে বাদল বক্সকে মদের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। বাদল বক্স অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে রমজান গিয়ে তাকে হত্যা করে। তারপর মগবাজারে রেল লাইনের উপর লাশ ফেলে রেখে কলকাতায় চলে যায়। যাবার আগে ইশতিয়াক মির্জাকে ফোন করে বলে যে কাজ হয়ে গেছে। এটা মূলত আলী আকবরের প্ল্যান ছিল, যাতে রমজানের কল রেকর্ড দেখে পুলিশ ইশতিয়াক মির্জার পিছে পড়ে থাকে। কিন্তু পুরোটাই ছিল আসলে আলী আকবরের মাস্টার প্ল্যান, যেই প্ল্যানে বেঁচে গিয়েছিল সুরাইয়া আর ফেঁসে গিয়েছিল ইশতিয়াক মির্জা। ইশতিয়াক মির্জার স্ত্রী যথার্থই বলেছিল তার স্বামী যেখানে সেখানে প্যান্টের জিপার খুলতে পারলেও মানুষ খুন করার মতো সাহস তার নেই। তবে এবার পুলিশ সুরাইয়াকে গ্রেফতার করতে গেলে তাকে খুঁজে পায় না। তার সন্তান শরণকে নিয়ে হারিয়ে গেছে সুরাইয়া। তার বাসা সার্চ করে অনেকগুলো বাদল বক্সের বই খুঁজে পায় মুন্সি সাহেব। কেস সলভ হয়ে যায়। খুনের পরিকল্পনাকারী হিসাবে ফেঁসে যায় আলী আকবর আর মুক্তি পায় ইশতিয়াক মির্জা। তবে সুরাইয়ার খোঁজ পাওয়া যায় না। তবে কিছুদিন পর মাসুদ মুন্সির বাড়ির ঠিকানায় একটা পার্সেল আসে। খুলে সে অবাক হয়ে দেখতে পায় সুরাইয়া নিজের লেখা বইয়ের একটা পাণ্ডুলিপি দিয়েছে। বইটির নাম মৃতরাও কথা বলে। সুরাইয়া জানায় সে মরে গেছে 8 বছর আগেই, যখন তার বিয়ে হয়েছিল লম্পট অত্যাচারী বাদল বক্সের সাথে। তার সন্তান শরণ জন্ম নেওয়ার পর সে চেষ্টা করেছিল নতুন করে জীবন সাজানোর, কিন্তু বাদল বক্সের প্রতিনিয়ত শারীরিক অত্যাচার সহ্য করতে পারছিল না সে। এর মধ্যে তার যোগাযোগ হয় বাল্যবন্ধু আলী আকবরের সাথে। আলী আকবরের প্ল্যান অনুযায়ী সে কাজ করেছিল বাদল বক্সের অত্যাচারের হাত থেকে বাঁচতে। লেখালেখির হাত বরাবরই ভালো ছিল সুরাইয়ার। যদিও ইশতিয়াক মির্জাকে ফাঁসানোর জন্য সে বইটি লিখেছিল, কিন্তু সে আরেকটি পাণ্ডুলিপি পাঠায় মাসুদ মুন্সির উদ্দেশ্যে আর অনুরোধ করে তাকে না খুঁজতে। সে চায় নতুন করে আরেকবার বাঁচার শেষ চেষ্টা করতে। মজার ব্যাপার হলো, এখানে সুরাইয়া যে পাণ্ডুলিপিটি লিখেছে, অর্থাৎ মৃতেরাও কথা বলে, সেটির অস্তিত্ব কিন্তু বাস্তবেও আছে। এই মুন্সিগিরি গল্পটি তৈরি করা হয়েছে সুব্রত বর্মনের লেখা উপন্যাস অবলম্বনে, যেটির আসল নাম হলো মৃতেরাও কথা বলে। প্রিয় দর্শক বন্ধুরা, চরকি ওয়েব ফিল্মে মুন্সিগিরির মূল রহস্যটি ছিল এক অদ্ভুত সাহিত্যিক ষড়যন্ত্র ও নিখুঁত প্রতিশোধের এক জাদুকরী মারপ্যাচ। লম্পট স্বামী বাদল বক্সের চরম শারীরিক ও মানসিক নির্যাতনের হাত থেকে চিরতরে মুক্তি পেতে তার স্ত্রী সুরাইয়া শৈশবের বন্ধু আলী আকবরের সাথে এই মাস্টার প্ল্যান সাজান। লেখক ইশতিয়াক মির্জার ব্যক্তিগত জীবনকে পুঁজি করে সুরাইয়া তার স্বামীর নামে একটি সম্পূর্ণ বিপরীত ধারার উপন্যাস লিখে ফেলে। এর মধ্যে আকস্মিক প্রচ্ছদ অদল বদলের কারণে সুরাইয়ার লেখা সেই উপন্যাসটি ইশতিয়াক মির্জার নামে বেস্ট সেলার হিসাবে প্রকাশিত হয়। ইশতিয়াক মির্জার নিজের লেখার সত্য না থাকলেও উপন্যাসের এই অভাবনীয় জনপ্রিয়তার লোভে এই জালিয়াতি ও ব্ল্যাকমেইলের ফাঁদে স্বেচ্ছায় পা দেন। এই সুযোগটা নেয় মাস্টার মাইন্ড আলী আকবর।
সে এটাকে কাজে লাগিয়ে মির্জার দেয়া টাকা দিয়েই পেশাদার খুনি রমজানকে ভাড়া করে বাদল বক্সকে হত্যা করান এবং খুনের পর অত্যন্ত চতুরতার সাথে সমস্ত সন্দেহের তীর বিখ্যাত লেখক ইশতিয়াক মির্জার উপর দিয়ে দেন। কিন্তু ডিবি অফিসার মাসুদ মুন্সির দূরদর্শী ম্যানুয়াল তদন্ত, অর্থাৎ মুন্সির তদন্তগিরি বা মুন্সিগিরির জোরে একে একে উন্মোচিত হতে থাকে এই জটিল হত্যাকাণ্ডের সব গোপন রহস্য। এবং সবশেষে ভালোবাসার মানুষের চরম অসহায়ত্ব ঢাকতে আলী আকবর সর্বশান্ত হলেও সুরাইয়া তার শিশু সন্তানকে নিয়ে নতুন জীবনের উদ্দেশ্যে চিরতরে অদৃশ্য হয়ে যায়। এই গল্পটি থেকে আমরা দুটো শিক্ষা পাই। প্রথমত, তথ্যপ্রযুক্তির অতি নির্ভরতার বাইরে গিয়ে ম্যানুয়াল বা গভীর পর্যবেক্ষণ অনেক সময় লুকিয়ে থাকা সত্য এবং জটিল রহস্য উদ্ঘাটনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এবং দ্বিতীয়ত, দীর্ঘদিনের তীব্র নির্যাতন এবং শোষণের প্রতিবাদ হিসাবে মানুষ অভিনব উপায়ে অপরাধী হিসাবে জন্ম নিতে পারে। এজন্য এই ডোমেস্টিক ভায়োলেন্স রুখে দেওয়াটা খুবই জরুরি। প্রিয় দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের মুন্সিগিরি ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন ভিডিও। আমাদের আজকের এই ক্রাইম থ্রিলার জনরার এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলের। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।